দর্শক দেখুন, নথি আপলোডে ইচ্ছাকৃত ভুল করছেন ইআরও এইআরওরা, চিহ্নিত করলেন পর্যবেক্ষকেরা, কঠোর শাস্তি দিতে পারে কমিশন। নিচে লেখা, তথ্যগত অসঙ্গতির কারণে বহু ভোটারকে এসআইআরের শুনানির জন্য ডাকা হচ্ছে। এই প্রক্রিয়া তদারকি করছেন বিশেষ পর্যবেক্ষকেরা। অভিযোগ, কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল তথ্য আপলোড করা হয়েছে। লেখা হয়েছে পাসপোর্ট, ছবি আপলোড হচ্ছে আধার কার্ডের। বুঝতে পারছেন? এগুলো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। কমিশনের হয়ে যারা কাজ করছেন, এই রাজ্যের যারা সরকারি কর্মচারী, তাদের মধ্যে অনেকে ইচ্ছাকৃত ভুল করছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন কেন করছেন। এমনি এমনি বলছি, এমনি এমনি আমি বলে আসছি যে সব ঘেঁটে দেওয়া হচ্ছে এবং এত মানুষকে নোটিশ কি কমিশন পাঠাতে বলেছে? হ্যাঁ, আর একটা দেখবেন, আর একটা বিষয় নজরে এসছে। এটা একটা হোয়াটসঅ্যাপে চ্যাট, যেখানে একজন এডিএম তিনি ডিরেকশন দিচ্ছেন হোয়াটসঅ্যাপে, যে ওই যে নট ভেরিফাইড বলে যে অপশানটা আছে, ওখানে ক্লিক করবেন না। কিছু দেখলে তার উপরের আমার সঙ্গে কথা বলুন বা ওসি ইলেকশনের সঙ্গে কথা বলুন, কোনো ধোঁয়াশা কিছু তৈরি হলে আপনারা কিন্তু নট ভেরিফাইড বলে ওখানে ক্লিক করে দেবেন না। কিছু ক্ষমতা যারা কাজ করছেন কমিশনের হয়ে, কিছু ক্ষমতা নিচু স্তরে যারা কাজ করছেন তাদের দেওয়া আছে। তারাই সিদ্ধান্ত নিতে পারবেন। ধরুন সব দেখা হচ্ছে, তো দেখে যদি মনে হয় যে এই লোকটা ঠিক না, তো ঠিক না বলে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিতে পারবেন। যারা নিচু স্তরে এডিএম এর নিচে যারা কাজ করছেন, তারা কিন্তু নিতে পারবেন যে এর কাগজপত্র ঠিক নেই, সুতরাং বাতিল। ঠিক থাকলে ওকে। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে আপনারা কিন্তু ওই রকম নট ভেরিফাইড বলে অপশানে ক্লিক করে দেবেন, করে দেবেন, মোদ্দা কথা, আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন না। কাউকে বাতিল টাতিল করতে হলে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। আমার সঙ্গে আলোচনা করবেন বা আরও কাদের কথা বলছেন। এই রকম ডিরেকশন কিন্তু ওনার দেওয়ার কিন্তু ক্ষমতা নেই। এইরকম ডিরেকশন দেওয়ার কিন্তু ক্ষমতা নেই। তারপরে আবার টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে, 3000 ভেরিফিকেশান করতে হবে পার ডে, এরকম সব টার্গেট বেঁধে দিয়ে একেবারে প্রেশার করে ইত্যাদি। তাহলে এত নোটিশ ইস্যু, অনেকে বলছেন অবাঞ্ছিত নোটিশ ইস্যু করা হচ্ছে, অহেতুক নোটিশ ইস্যু করা হচ্ছে, সবাইকে লাইন ধরে দাঁড় করানো হচ্ছে। দাঁড় করিয়ে এবার একটা হিয়ারিংয়ের প্রেশারও আসছে, বলা হচ্ছে এতজনকে ডেলি এরকম করতে হবে। তো এই যে চাপিয়ে দেওয়া, এই যে কোনো মূল্যে এইগুলো করতে হবে, করতে গিয়ে তারপরে কোনো অসঙ্গতি বা কিছু পেলে, ধোঁয়াশাকে তৈরি হলে আপনারা কিছু করবেন না, আপনারা ছেড়ে রাখবেন, ওই অপশানে ক্লিক করবেন না, আর আলোচনা করবেন অমক তমক, এই যে নিজেদের মতো করে সবটা করা, অথচ কমিশন কিন্তু এরকম কিছু বলছে না। তো ফলে এরা কারা? আমি দর্শক কদিন ধরে যে কথাটা বলে আসছি, আপনারা অনেকেই বিশ্বাস করছেন, কেউ হয়তো ভাবছেন যে জানি না কি, কিন্তু আজকে তো এগুলো তো প্রমাণ হচ্ছে। এমনকি কমিশনের লোকেদের উদ্দেশ্য আমি দর্শক অনেকবার কথা বলে এসেছি যে একটু দেখুন না, যারা কাজ করছেন কমিশনের হয়ে, আপনাদের হয়ে, যারা আপনারা আছেন কলকাতার বড় অফিসে বা দিল্লিতে, আপনাদের হয়ে যারা কাজ করছেন, তারা কি ঠিক কাজ করছেন? কারণ আমাদের কিন্তু বিরাট সন্দেহ হচ্ছিল যে যেভাবে চলছে এসআইআর, এটা ঠিক করে চলছে না। বলা হচ্ছে কমিশন করাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দিদির অঙ্গুলি হেলনে যারা কমিশনের হয়ে কাজ করছেন, এখান থেকে যারা রাজ্য সরকারের যারা কর্মচারী, তারা এই সব কর্মকাণ্ড করছেন, যার মধ্যে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। ফলে এটা পরিকল্পনা করে মানুষকে রাস্তায় নামানো এবং হ্যারাস করা এবং সেই সঙ্গে অবৈধ লোকজনদেরকে ফের ঢুকিয়ে রাখা। এই রকম প্রয়াস তো আগে থেকেই হয়েছে, আপনারা তো শুনেছেন। 4 অফিসারকে চিহ্নিত করা হয়েছিল, 2 ইআরও এবং আর 2 এইআরও, যারা অবৈধ নাম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যাদের বিরুদ্ধে এফআইআর নিয়ে এত সব হইচই হলো। তাতেও তাদেরকে বাঁচাতে মরিয়া
এখনও মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে নবান্ন তথা দিদি। তো এখান থেকে যে এইরকম হয় এটা তো এস্টাবলিশ হয়ে গেছে। তো ফলে কমিশনের নজরদারিটা খুব জরুরি। তো যেটা বলা হচ্ছে যারা পর্যবেক্ষক আছেন তারাই এটা ধরেছেন, যেটা আমরা আন্দাজ করছিলাম এখন তারা ধরছেন, যেটা আমরা আন্দাজ করছিলাম এখন তারা ধরছেন যে ইচ্ছাকৃত ভুল করা হচ্ছে এই এসআইআরকে মানে ঘেঁটে দেওয়ার জন্যে, বা ওই ইচ্ছে মতো আর কি যেমন চাইছেন উনি সেই মতো করে করার জন্যে। তো আজকে পর্যবেক্ষকরা তারাও তাদেরও নজরে আসছে, তারাও দেখছেন, তারাও বুঝছেন যে তার মানে কমিশনার হয়ে যারা কাজ করছেন অ্যাকচুয়ালি ন্যায় নীতি মেনে কাজ করছেন না, তারা কারো না কারো অঙ্গুলি হেলনে কাজ করছেন বা তাদের কোনো স্বার্থে তারা কাজ করছেন। তো এখন কঠোর শাস্তি দিতে পারে কমিশন, এই যে বলা হচ্ছে, হ্যাঁ অবশ্যই দেওয়া উচিত। তো কমিশনকে তো কঠোর হওয়াটা উচিত। তো আমরা তো প্রথম থেকে বলে আসছি এবং আরও অনেক আগের থেকে কঠোর হওয়া উচিত ছিল, তাহলে এই ধরনের বাদরামিগুলো এতটা হতো না। যদি কিছু লোককে কঠোর শাস্তিটা দেওয়া হতো না তাহলে কিন্তু এই রকম বাদরামোটা কিন্তু আর হতো না, এতটা সাহস পেতেন না। আসলে ওনাদেরকে দিদি সাহস দিয়ে দিয়েছেন, কে করবে, হ্যাঁ আমার কমিশনের কী এখতিয়ার আছে, দিদি বলেছিলেন না, সেখান থেকে সাহসটা এসছে এবং তারা দেখছে যে সত্যিই তো এখনও কমিশন সে অর্থে কঠোর কিছু ব্যবস্থা নিচ্ছে না। দিদির নবান্ন থেকে শুধু একটা করে চিঠি পাঠাচ্ছে, কমিশন চুপ করে যাচ্ছে, আবার পাল্টা চিঠি, এই চিঠি চলছে। তো কমিশনের কঠোর পদক্ষেপটা হওয়াটা অনেক আগে থেকে উচিত ছিল, টাইট রাখা উচিত ছিল। দেখুন কমিশনকে একটুকু ভাবতে হবে যে গোটা দেশে যেসব সরকার আছে, রাজ্য সরকার, তার থেকে এখানকার সরকার কিন্তু আলাদা। এটা অ্যাকচুয়ালি সরকার না, একটা লিমিটেড কোম্পানি বা সার্কাস যাই বলে না কারণ এটা সরকার না। যদি প্রকৃত সরকার হতো তাহলে দেশের যে মানে আমাদের যে মানে ফেডারাল যে স্ট্রাকচার আছে তাহলে সেই মেনে চলতো। যদি সরকার হতো তাহলে নিয়ম নীতি সংবিধান মেনে চলতো। তাহলে কমিশন যেহেতু একটা সাংবিধানিক একটা সংস্থা, তাহলে সেই সংস্থা যেভাবে কাজ করতে চায় সেটাকে মান্যতা দিত বা কোঅপারেট করতো। এরা তো যুদ্ধ ঘোষণা করেছে, ফলে এটা তো সরকার হতে পারে না, এটা তো ভারতবর্ষের সরকার হতে পারে না। এরা নিজেদেরকে একটা বিচ্ছিন্ন একটা কিছু শক্তি মনে করে। সুতরাং এক্ষেত্রে একটা আলাদা নজরদারি প্রয়োজন রয়েছে, আলাদা ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। এই যে 12টা জায়গাতে এসআইআর হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, কোথাও শুনেছেন যে কোনো ইআরও বা অমক তমক এইসব করছেন বলে কমিশনকে এত বেগ পেতে হচ্ছে শুনেছেন, এত অভিযোগ শুনেছেন? একমাত্র এখানে, কারণ এখানকার সরকার মানে এত অবৈধ কাজকাম করে এবং একটা সাংবিধানিক সংস্থা তাকে পদে পদে বাধা দেয়, অথচ উদ্দেশ্য কিন্তু মহৎ। উদ্দেশ্য হচ্ছে অবৈধ ভোটারদেরকে বাদ দেওয়া, কিন্তু বৈধ ভোটার বাদ যাবে এটা কমিশন কিন্তু কখনো বলেনি, বরং কমিশন এটা বলে আসছে একজন বৈধ ভোটারও যাতে বাদ না যায়। তো এটা একটা মহৎ কাজ। তো একটা দেশে অবৈধ ভোটার কেন থাকবেন একটা তালিকাতে? সুতরাং এত ভালো একটা পদক্ষেপ, এত ভালো একটা উদ্যোগ, সেখানে সরকার পদে পদে বাধা দিচ্ছে। ফলে এটা কেন? সংবিধান যখন রয়েছে, সংবিধান যখন ক্ষমতা দিয়েছে কমিশনকে কঠোর হতে হবে এবং এই রাজ্যের জন্য বিশেষ নজরদারি চালাতে হবে। চালাচ্ছে না যে একেবারে বলবো না, পর্যবেক্ষক এখানেই সব থেকে বেশি নিয়োগ করা হয়েছে, অন্য জায়গায় নিয়োগ করতে হয়নি। নিয়োগ করার দরকার নেই তো অন্য জায়গায়। তৃণমূল বলে অন্য জায়গায় কেন মাইক্রো অবজারভার নেই, অন্য জায়গায় কেন বিশেষ পর্যবেক্ষক নেই? আরে সেখানে তো এমনি সব বাদ হয়ে যাচ্ছে। ইউপিতে কত কোটি বাদ গেছে বলুন তো, তামিলনাড়ু বিজেপির সরকার না কিন্তু, তা সত্ত্বেও দেখবেন ওখানে কোটি বাদ গেছে, মানে খরচা তালিকাতেই। তাহলে ওখানে এসআইআরটা ঠিকঠাক হচ্ছে তো, ওখানে তো স্পেশাল করা নজরদারি মানে এত চোর তো নেই মানে এগুলোকে ঢোকানোর জন্যে। সুতরাং তারা অনেক বেশি মানে স্বাধীনভাবে কাজ করতে পারছে কমিশন, এবং রাজ্য সরকার যারা আছেন তাদেরকে দিয়ে কাজটা করাতে পারছে। আর এখানে তো সব চোর ছ্যাচোর শয়তান বাঁদর, মানে বাঁদরই বলবো, কি আর বলবো, বাঁদরামি করলে তো বাঁদরই বলতে হবে। তো এইরকম আছে বলে এত নজরদারি, মানে 11টা জায়গাতে যতটা না বেগ পেতে হচ্ছে কমিশনকে, এই একটি রাজ্য পশ্চিমবঙ্গে এখানে সব থেকে বেশি বেগ পেতে হচ্ছে কমিশনকে। সুতরাং কমিশনকে একটু কঠোর ব্যবস্থা নিতে হবে। এরা অনেক ছলচাতুরি করছে, অনেক চিঠি পাঠিয়ে টাইম কেনার চেষ্টা করছে, কখনো সুপ্রিম কোর্টে গিয়ে টাইম কেনার চেষ্টা করছে, কিন্তু এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াটা প্রয়োজন রয়েছে। তো যখন এইসব বিষয়টা সামনে এসছে, তো এগুলো ব্যবস্থাটা একটু নিয়ে দেখা। কমিশনের কিন্তু এখন অনেক কাজ আছে সামনে, আমি বলেছি তো অনেক কাজ আছে। ভোট একটা বড় ব্যাপার, আবার ভোট করাতে গেলে তো রাজ্য সরকারের যারা কর্মচারী তাদেরকে নিয়েই তো কাজটা করতে হবে। সুতরাং একটু
একটু টাইট দেওয়ার ব্যবস্থা করতে হবে, একটু টাইট দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারি যারা কর্মচারী সবাই যে খারাপ সেটা আমি বলি না, কিন্তু ওই লিডিং পজিশনে এমন এমন লোকদেরকে বসানো হয়েছে, তাদের কথা শুনে চলতে হচ্ছে, নাহলে ভয়ের ব্যাপার আছে না, চাকরি করেন। এদিকে দিদিমণি তো ভয় দেখিয়েই চলেছেন যে আমরা কিন্তু ফের আসবো, সুতরাং চাকরি কিন্তু আমাদের আন্ডারে করতে হবে। যদিও সেই সুযোগ কম আছে, যা সমীকরণ তৈরি হচ্ছে রাজ্য জুড়ে, যা সমীকরণ ভোটের যা ইকুয়েশন তৈরি হচ্ছে, কত ক্ষমতায় আসতে পারেন সেটা দেখব। কিন্তু আমার যেটা বক্তব্য, যারা এইসব করছেন যদি ক্ষমতায় না আসেন দিদি, তখন কি হবে সেটা তো ভাবতে হবে, যদি ক্ষমতায় না আসেন। তো যাই হোক দর্শক, যে কথা আমরা আরামবাগ টিভি বারবার বলে আসছি, সেই কথাই কিন্তু এখন বাস্তবে দেখতে পাচ্ছি। আপনারা শুনেছেন যে দুদিন আগে বিজেপির যিনি নতুন সর্বভারতীয় সভাপতি হয়েছেন নীতিন নবীন, তিনিও বলে গেছেন যে আমি যেটা খবর পাচ্ছি এখান থেকে এই এসআইআর পর্বটাকে গুলি দেওয়া হচ্ছে, বা এই তারা যাদেরকে বসানো আছে জেলা স্তরে তাদেরকে দিয়ে তাদের কাঠের পুতুলের মতো ইউজ করা হচ্ছে, এখানকার শাসক সেটা ইউজ করছে। নীতিন নবীন তিনিও উপলব্ধি করেছেন, ফলে অন্যান্য দলের লোকেরাও সব বুঝতে পারছেন, কমিশনও বুঝতে পারছে, শুধু অ্যাকশনটা দরকার। দর্শক, আপনাদেরকে আজকে আরও একবার শোনাই নীতিন নবীন কলকাতায় এসে ঠিক কি বলেছেন। अभी मेरे को मालूम हुआ एसआईआर के माध्यम से जो विशेष गहन पुनरीक्षण का काम चल रहा है, उसमें भी ममता दीदी खेल करने में लगी है। अभी दिल्ली जाकर रोना रो रही है कि इलेक्शन कमीशन हमको सहयोग नहीं कर रहा है। इलेक्शन कमीशन, अरे मैं मीडिया के बंधुओं के माध्यम से पूछता हूं ममता दीदी से, इलेक्शन कमीशन के नुमाइंदे आपके डीएम, एसपी, एसडीओ यहां बैठा है और इसको कठपुतली की तरह आप यूज कर रहे हैं। आप खुद खेल रहे हैं, यहां की जनता को परेशान कर रहे हैं, यहां के युवाओं को, यहां के भद्र लोग के लोगों को, यहां के डॉक्टर को, यहां के पद्म विजेताओं को आप डीएम ऑफिस में, एसडीओ ऑफिस में बुला कर परेशान कर रहे हैं और कह रहे हैं कि इलेक्शन कमीशन कर रहा है। শুনলেন দর্শক, জেলা স্তরে ডিএম বা এসব বললেন, আর এই যে হোয়াটসঅ্যাপে যে মেসেজটা সামনে এসছে এটা তো একজন এডিএম এর কাজ। তো এইসব হচ্ছে, এখন ওনারাও বুঝেছেন এখন যেটা দরকার, শুধু বুঝে বসে থাকলে হবে না, ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতে বাধ্য করতে হবে কমিশনকে বাধ্য করতে হবে। এখনও সময় আছে সব ঠিকঠাক করা। এরা কিন্তু চেষ্টা করে যাবে, মরিয়া চেষ্টা করে যাবে, বুঝতে পেরে গেছে তো যে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন ছাড়া আমাদের কোনো বাঁচার রাস্তা নেই, বুঝে গেছে এখানকার শাসক। ফলে এরা মরিয়া চেষ্টা করে যাবে শেষ পর্যন্ত। তো যেগুলো নজরে আসছে সেগুলোকে ব্যবস্থা নিতে হবে, যাতে করে যারা কাজ করবেন কমিশনের হয়ে রাজ্য সরকারের কর্মচারী, তারা যাতে মেরুদণ্ড সোজা করে কাজটা করতে পারে, বাকি কাজটা করতে পারে। ফলে অ্যাকশন কিন্তু নিতে হবে, কমিশনকে নিতে বাধ্য করতে হবে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।